কাব্য অবাক হয়ে তাকায় চৈতির দিকে। চৈতি ভ্রু কুচকে রেখেছে। কাব্য তাকাতে দেখে কুচকানো ভ্রু আরও কিছুটা কুচকে ফেলে। জিজ্ঞাসা করে, ওভাবে তাকিয়ে আছেন কেন? জ্বরে তো দেখে একদম কাবু হয়ে গেছেন। কাব্য নিশ্চুপ। চৈতি বলল, জ্বরের জন্য বুঝি এনার্জি কমে গেছে, নাকি জ্বরের আগে থেকেই আমায় উম, মানানোর এনার্জি কমে গেছে? সেদিন মনে হয় এনার্জি বিস্কুট সম্পূর্ণ খাননি। নিন, এখন এনার্জি বিস্কুট খেয়ে আপনি ফের আমায় মানানোর জন্য এনার্জি তৈরি করুন, আর আমি ঝগড়া করার জন্য এনার্জি তৈরি করি। কাব্য হেসে ফেলে। তার চোখে পানি চলে আসে। জ্বরের প্রভাবে নাকি খুশিতে সেটা বুঝতে পারছে না। তিতাস আর জিয়াদ এতক্ষণ চুপচাপ ওদের দেখছিল আর কথাগুলো শুনছিল। চৈতির স্বাভাবিক ব্যবহারে ওরা ভীষণ খুশি। এর মাঝে ট্রেন এসে পড়ে স্টেশনে। জিয়াদ তিতাসের উদ্দেশ্যে বলল, চল আমরা গিয়ে রুহিকে খুঁজি। তিতাস মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। চৈতি বিস্কুটের প্যাকেট ছিঁড়ে এগিয়ে দিয়ে বলল, হাঁ করে তাকিয়ে আছেন কেন? এনার্জি বিস্কুট খান আর এনার্জি বাড়ান। কাব্য এবারও হাসে, বলে, তোমার হাতটা কি একটু ধরতে দেবে চৈত্র? এত ভালো কেন দেখতে বলো? তোকে পেলে দুনিয়া অচল। আমি জেগে থাকি তোরই জন্যে রোজ। ধীরে ধীরে ধরা পড়বি আয়, তোকে বেঁধে নেব ইশারায়। কি যে অবস্থা আমার একটু বোঝ। আজই মনটা থাকে তোরই আঁকে বাঁকেতে, তিলে তিলে যায় মরে কি বেঘরে তোকে বলে বোঝানো দায়। হাওয়ারা চুপি চুপি কানে বলে গেল তুই আমার, ফেরারি মন কেন শুধু বলে তুই আমার। কাব্যর গান গাওয়া শেষ হলে চৈতি আর চোখে একবার তাকালো। কেমন জানি লজ্জা লাগছে তার। কাব্যর চোখে মুখে একরকম মাদকতা রয়েছে। চৈতি স্পষ্ট খেয়াল করছে এটা। দমকা হয় চুলগুলো উড়ে মুখের উপর এসে বিরক্তি করছিল ভীষণ। চৈতির চুলগুলোকে কানের পিঠে গুজে দিল। কাব্য বাধা দিয়ে বলল, চুলগুলোকে আটকাচ্ছ কেন? ওদের উঠতে দাও। বিরক্ত লাগছিল। কাব্য হাসে, মুচকি এসে বলে, সে তো প্রথম প্রথম আমাকেও তোমার বিরক্ত লাগতো, মানিয়ে তো নিয়েছো তাই না? এমনভাবে বলছেন কেন? আপনি বিরক্ত করতেন বলেই তো বিরক্ত লাগতো। আচ্ছা বেশ মানলাম। এখনও কি বিরক্তিকর আমিটাকে বিরক্ত লাগে তোমার? হুম। চৈত্র তুমি ভীষণ কিপটে জানো। চৈতি চোখ দুটো বড় বড় করে তাকালো কাব্যর দিকে। চোখের ভাষায় উত্তর পাওয়া আকাঙ্ক্ষা। কাব্যর সামনে দৃষ্টি রেখে বলল, সকালে হাতটা ধরতে চাইলাম, দিলে না। এখন গানের ভাষায় নিজের মনের কথা জানালাম, সেখানেও কোনো রেসপন্স করলে না। তুমি এমন কেন? কথাগুলো বলে শেষ করে পাশে বসে থাকা চৈতির দিকে তাকালো কাব্য। চৈতি এতক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেও এবার সে দৃষ্টি সরিয়ে নিয়েছে। দুর্জনে বর্তমানে আছে বিশাল নদীর বুকে, নৌকার মাঝে। মাঝি তার দক্ষ হাতে বৈঠা চালাচ্ছে। নীরব শীতল নদীর বুক চিরে বয়ে চলেছে ডিঙি নৌকাটি। বিকেলের শীতল বাতাসে মনোরম পরিবেশটিকে আরও মোহনীয় করে তুলেছে সময়। সকালে চৈত্রীর হাত বাড়াতে গিয়েও পারেনি। সেই সময় রুহানি আর জিহাদ আর তিতাস চলে এসেছিল। কাব্যর আবদার বেমালুম ভুলে গিয়ে চৈতি দৌড়ে গিয়ে রুহানিকে জড়িয়ে ধরেছিল। বাড়ি ফেরার পথেও কাব্যর সাথে তেমন করে কথা হয়নি। বাড়িতে আসার পর চৈতির সেটা খেয়াল হয়েছে এবং আর কোনো কিছু না ভেবেই সে কাব্যকে ফোন করেছিল। ছোট্ট আবদারটিকে উপেক্ষা করে যাওয়াতে কাব্য ভীষণ মন খারাপ হয়েছিল। একটু আধটু অভিমানও হয়েছিল বই কি, কিন্তু সে তো আর চৈতির মতন তার অভিমানগুলো বুঝিয়ে দিতে পারে না। মন খারাপ করে বসে থাকতে পারে না। তাই যতটা পেরেছে পথের সবার সাথে স্বাভাবিক থেকেছে, হেসে কথা বলেছে। এমনকি জ্বরও তখন তাকে কাবু করতে পারেনি। তবে তার মন বলেছিল বাড়ি ফিরে চৈতি নিশ্চয়ই তাকে ফোন করবে। তার মনের কথা সত্যিই হয়। সত্যিই চৈতি তাকে ফোন করেছিল, যার দরুন কাব্যর ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠেছিল। দুজনের কথা বলে ঠিক করেছিল আজ বিকেলেই দেখা করবে। চৈতি মনে মনে অতীতের কথাগুলো ভাবছিল। এবার সে জিন্স হাঁটুর নিচ অবধি ভাঁজ করে নিয়ে পানিতে পা নামালো। কাব্য আতকে উঠে বলল, কি করছো? চৈতি কাব্যর দিকে তাকিয়ে বলল, ভয় পাচ্ছেন কেন? পানিতে নামবো না। যদি পড়ে যাও, পা উঠিয়ে বসো। পড়ে গেলে আপনি তুলবেন? সব সময় মজা ভালো লাগে না চৈত্র, প্লিজ পা উঠিয়ে বসো। নৌকা দুলছে দেখেছো? প্লিজ চৈত্র।
চৈতি কাপড় কপালে হাত রেখে বলল, ও মা, এমন করছেন কেন? জ্বর বেড়েছে বুঝি? এমনিভাবে চৈতির আদরের ছোঁয়া সে প্রথম পেল। পিঠের মেরুদণ্ড দ্বারা মনে হলো শীতল এক হাওয়া বয়ে যাচ্ছে। বুকের ভেতরে ডিপ ডিপ আওয়াজ হচ্ছে। অজানা এক ভালো লাগার সমুদ্রের অতলে ডুবে যাচ্ছে সে। স্থির দৃষ্টিতে চৈতির মুখের দিকে নিবদ্ধ। কাব্য খুব করে ইচ্ছা করছিল চৈতির হাস্যোজ্জ্বল দু চোখ পাতায় হালকা করে চুমু খেতে। ততক্ষণে চৈতি হাত সরিয়ে নিয়েছে। কল্পনার রাজ্য থেকে কাব্য তখনও নিস্তার পায়নি। চৈতি দুষ্টুমি করে পানি ছিটিয়ে দিল কাব্যর মুখে। কাব্য হক চকিয়ে ওঠে। কিছু বলার পূর্বেই দেখে চৈতি পানি থেকে এখনো পা ওঠায়নি, উল্টো পানিতে পা দিয়ে ঝাপাঝাপি করছে। এতে পানিতে অদ্ভুত ঝুপঝাপ কলকলানির মতন শব্দ হচ্ছে। চৈতিকে এইভাবে প্রাণোচ্ছল দেখতে যেমন ভালো লেগেছিল, তেমনি পানির এই অদ্ভুত শব্দও ভালো লাগছিল। এত ভালো লাগার মাঝে কাব্যর মনে ভয় কাটেনি। সে বারবার অনুনয় করে বলছে, প্লিজ পা উঠিয়ে বসো না চৈত্র, কেন কথা শুনছো না? চৈতি তখনও পা দিয়ে পানিতে শব্দ করছিল। এবার সে নিজেই একটা হাত কাব্যর দিকে এগিয়ে দিয়ে বলল, এতই যখন ভয়, ঠিক আছে, আপনি তবে আমার হাত ধরে রাখুন, তাহলে নিশ্চয়ই আমার আর পানিতে পড়ে যাওয়ার ভয় থাকবে না। চৈতি নিঃসংকোচে বলার কথাগুলো মাঝ বরাবর তলিয়ে যাচ্ছিল কাব্য, তবে সুযোগ হাতছাড়া করল না। শক্ত করে নিজের হাতের মুঠোয় চৈতির হাত চেপে ধরে বসে রইল। নিজের প্রাণের বিনিময়ে হলেও এই মেয়েটিকে তার আগলে রাখতে হবে। কাব্যর এমন নিস্তব্ধতা চৈতি মুচকি হেসে বলল, আচ্ছা, তখন জিজ্ঞেস করলেন আমি এমন কেন? আমি আসলে কেমন? তুমি জানো না? হুম। তুমি একটা নিরামিষ। তাই? তাহলে আর উপায় কি? উপায় একটাই। শুনি, কি উপায়? আমায় বিয়ে করে নাও, তোমায় আমিষ বানানোর দায়িত্ব আমার। কি? কাব্য ভয় পেয়ে যায়। যদি এমন রিয়াক্ট করছে কেন? আবার রেগে না যায় মেয়েটা। সে কথা পাল্টে বলল, আরে মজা করেছি। বরং এবার যেন চৈতির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে নতমুখে বলল, মজা করে বলছেন? কাব্য পড়ল বিপাকে। সে না জানি কি বলবে, আর চৈতি যে এমন রিয়াক্ট করবে, তাই সে চুপ করে থাকাকেই শ্রেয় মনে করলো। চৈতি ফের বলল, চুপ করে আছেন কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি। তুমি এমন রিয়েক্ট করছো কেন? আমি কোনো রিয়েক্ট করিনি, আপনি বলুন। কি বলবো? আমি যা জানতে চেয়েছি। তুমি কি জানতে চেয়েছো? চৈতি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে, মজা করছেন আপনি আমার সাথে? তা একটু করছে অবশ্য। চৈতি হাত ছাড়িয়ে নিল কাব্যের হাত রেখে। রাগ করে অন্যদিকে তাকিয়ে আছে। প্রচণ্ড মেজাজ খারাপ তার। পানিতে ঝাঁপ দেবে কিনা বুঝতে পারছে না। ঝাঁপ দিলে মৃত্যুও হতে পারে, কারণ সে সাঁতার জানে না। চৈতির হুট করে এমন রেগে যাওয়াতে কাব্য ভয় পাচ্ছে। জেদের বসে সত্যি সত্যি আবার পানিতে না ঝাঁপ দেয়। কাব্য একটু এগিয়ে গিয়ে চৈতির কাছে বসলো। পিছন থেকে জড়িয়ে ধরে চৈতির দুহাত নিজের হাতের মুঠোয় নিল। থুতনি রেখেছে চৈতির কাঁধে। মুহূর্তেই যেন জমে গেল চৈতি। একটু আগে মাথায় আসে উল্টাপাল্টা সকল চিন্তা যেন হঠাৎ করেই তল্পিতল্পা নিয়ে কোথাও পালিয়ে গেছে। কাব্য মিহি কণ্ঠে জিজ্ঞাসা করল, আমার বউ হবে চৈত্র? চৈতি ঘাড় ঘুরিয়ে একবার তাকালো কাব্যর দিকে। কে জানি তার ভীষণ কান্না পাচ্ছে। এই কান্না দুঃখের নয়, সুখের। কত শত ভালোবাসার প্রস্তাব সে পেয়েছে। কতভাবেই না এক একজন প্রপোজ করেছে, কিন্তু কাব্যর মতো এমন করে কেউ কখনো বলেনি আমার বউ হবে চৈত্র। ইস, ছোট্ট একটা লাইন। কিন্তু মনে হচ্ছিল পৃথিবীর সকল সুখ আনন্দ উচ্ছ্বাস কেবলমাত্র এই লাইনটিতেই আটকে আছে। সে তার চোখের পানি সংবরণ করতে পারল না। টুক করে দুফোঁটা চোখের পানি পড়ল কাব্যের হাতে। চৈতির মুখে কোনো উত্তর নেই, তবে কাব্য তার উত্তর পেয়ে গেছে। সে চৈতির মাথায় আলতো করে চুমু খেয়ে বলল, আজকের বিকেলটা আমি তোমাকে উৎসর্গ করলাম চৈত্র। আজকের বিকেলটা শুধুই তোমার নামে, চৈত্রের বিকেল। ভালো লাগা ভালোবাসার আবেশে নিজেকে জড়িয়ে নিয়েছে চৈতি। সে কোনো রকম কথা বলল না। নৌকায় ঘোরা শেষ করে অন্য কোথাও যায়নি আর। বাড়িতে প্রাইভেট পড়ার কথা বলে বের হয়েছিল। দেরি হয়ে গেলে সমস্যা হতে পারে। কাব্য চৈতির বাড়ির একটু আগ পর্যন্ত পৌঁছে দিয়েছে।
যতক্ষণ চৈতিকে দেখা গিয়েছে ততক্ষণ দাঁড়িয়েছিল। শেষ সীমানায় গিয়ে চৈতি একবার পিছু ফিরে তাকায়, চোখে মুখে লাজুকতার হাসি। তারপর দৌড়িয়ে চলে যায় বাড়ির ভেতর। কাব্য নিজেও মুচকি হাসে চৈতির এহেন অবস্থা দেখে। বাড়িতে ফিরে বাবার মুখোমুখি হতে হয় চৈতিকে। তখনও তার চোখে মুখে হাসির ছোঁয়া। বাবার থমথমে মুখটা দেখে হাসি কিছুটা নিভল। কেমন যেন ইতস্তত ভাব। বাবাকে এড়িয়ে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায় চৈতি। সেই সময়ে বাবার গম্ভীর কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে পড়ল চৈতি।